আসসালামু আলাইকুম। বাংলা বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা, আজকে নিয়ে আসলাম পদ্মা। এই একটি ক্লাসের মাধ্যমে আমরা পদ্মা কবিতার এই আদ্যপ্রান্ত পুরো শেষ করে ফেলবো, কারণ আমাদের সামনে রয়েছে একটা দুর্দান্ত স্লাইড নোট। আর আমার যে বিপ্লব বইয়ের পিডিএফ ক্লাস তো আসেই, বা নোট তোমাদের কাছে আসেই। দেখো, এই পদ্মা কবিতাটা মূলত এই এক বাক্যেই কিন্তু তোমার আলোচনা কিন্তু শেষ। এখানে মূলত ধ্বংস এবং সৃষ্টির এক মহাকাব্য বলা হয়েছে। ধ্বংস, তার মধ্যে সৃষ্টি, যা সৃষ্টি তার মধ্যেই ধ্বংস থাকে। যেমন আমরা প্রথমেই একটা কবিতা বা যে কোনো পড়ার শুরুতেই আমরা একটা পাই হচ্ছে কবিকে, কবি পরিচিতি। তো আমরা এইখানে ফররুক আহমেদের কবি পরিচিতিটা দেখব। কবি ফররুক আহমদ। এখন ফররুক আহমেদের কবি পরিচিতি দেখতে গেলে প্রথমেই আসবে হচ্ছে জন্ম, মৃত্যু। না, সব কবির জন্ম মৃত্যু না। প্রত্যেক কবির কে অন্য সব কবি থেকে তাকে কোন জায়গায় আলাদা করা যায়, কোন জায়গা থেকে ইউনিক করা যায়, সেটাই হচ্ছে এই অংশটা। যেমন দেখো, তাকে বলা হচ্ছে মুসলিম রেনেসার কবি। কি বলা হচ্ছে? মুসলিম রেনেসার কবি। কথাটার মানে বুঝবো, এরপরে অর্থ বুঝবো। রেনেসা শব্দের অর্থ হচ্ছে পুনর্জাগরণ। পুনর্জাগরণ কথাটা কি জিনিস? অর্থাৎ পুনর্জাগরণ হচ্ছে একটা জিনিস মরে গিয়েছিল, তারপর সেটাকে আবার জাগিয়ে তোলা। এইটা কি আসলে? আমাদের এই মুসলিমরা কবে মারা গেছিল যে সেটাকে আবার জাগিয়ে তুললো? আসলে মুসলিমরা না, মুসলমানদের যে ঐতিহ্য, আমাদের যে মোগল আমল, আমাদের যে হচ্ছে মধ্যপ্রাচ্যে পৃথিবী অর্ধজাহান আমরা হচ্ছে শাসন করেছিলাম, তাহলে এই যে আমাদের গৌরব গাথা রয়েছিল, এটা যে হারাতে বসেছে, তখন তিনি এটাকে আবার পুনরুজ্জীবিত করলেন, মনে করিয়ে দিলেন। কারণ দেখো, আমাদের বাংলা সাহিত্যে এটা দীর্ঘকাল কিন্তু হিন্দুদের দ্বারা লালিত হয়েছে। মাইকেল, রবীন্দ্র, বঙ্কিম, শরৎচন্দ্র, বিভূতিভূষণ। বুঝতে পারতেছো? আমরা যেই লেখকের নামটা নিই না কেন, সব কিন্তু হিন্দু লেখক। তার মধ্যে থেকে মুসলিম ঐতিহ্যকে ফুটিয়ে তোলার অন্যতম কারিগর ছিলেন এই ফররুক আহমেদ। এই জন্য তাকে বলা হয়তো মুসলিম রেনেসার কবি। তিনি ইসলামী আদর্শ ঐতিহ্যের পুনর্জীবনে বিশ্বাসী এবং তুলে ধরেছিলেন। জন্ম 1918। কিভাবে মনে রাখতে পারি? এই 1918 তোমাদের আরেকজন লেখকের জন্ম। বলতো কে? তোমাদের হচ্ছে নাটকের লেখক সিকান্দার আবু জাফর। আবার এদিকে তার যে মৃত্যু 1974, সেই 74 সালেও আরেকজন লেখক মারা গিয়েছে, কবি মারা গেছে। কবির নাম কি? জসিমউদ্দিন। তাহলে আমাদের বিপ্লব বইয়ের নোট তুমি দেখবা, সেই নোটের মধ্যে আমরা এইভাবে করে সাজিয়ে দিয়েছি, যেটা একটা পড়লে 5টা পড়া হয়ে যায় একটা গ্লাস, সেই জিনিসগুলো করা হয়েছে। তার সাহিত্যকর্ম কি কি পড়বো? তার সাহিত্যকর্ম, বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে সাত সাগরের মাঝি, সিরাজা মুনিরা, নৌফেল হাতেমতাই তোকে চিনো, একটা ব্যক্তির কেন্দ্রিক, সেভাবে মনে রাখতে পারবা। তবে তার কবিতার মনে রাখবা সাত সাগরের মাঝি। অর্থাৎ তিনি এই যে তোমাদের পদ্মা কবিতা থেকে মনে রাখতে পারো, পদ্মা নদী পানি নিয়ে কি কথা বলছে ফররুক আহমেদ। সুতরাং সাত সাগরের মাঝিকার ফররুক আহমেদের সম্মাননা পুরস্কার পেয়েছেন। এটা খুব আহামরি গুরুত্বপূর্ণ না, তবে তিনি পেয়েছেন মরণোত্তর কারণ জীবিত থাকা অবস্থা তাকে কেউ সম্মানটা মূলত করলই না, মৃত্যুর পর তারপর তাকে সেই সম্মানটা করতে হয়েছে। এরপর কবিতা, এই পদ্মা কবিতাটা প্রবেশ করার আগে পদ্মা কবিতাটা কেন রাখা হয়েছে? ফররুক আহমেদ যেহেতু মুসলিম রেনেসার কবি ছিলেন, তাকে একটা মুসলিম ঐতিহ্যকে ধারণকারী একটা কবিতা দিলেও তো পারতো। এর মাঝখানে কেন পদ্মা কবিতা দেওয়া হয়েছে? তোমাদের যে 12টা কবিতা দেওয়া ছিল, হতে পারে কাজী নজরুল ইসলামেরই 12টা কবিতা আছে একদম টপ নচ, তাহলে সেইটা দিতে পারতো। আসলে 12 জন কবির 12টা কবিতা কেন দেওয়া হয়েছে? জীবনানন্দ দাশ প্রকৃতি নিয়ে লেখে, তোমাকে একটা প্রকৃতির কবিতা দিতে পারতো, সেখানে কেন সুচেতনা দেওয়া হয়েছে? পল্লী কবি জসিমউদ্দিন পল্লী নিয়ে লেখে, তোমাদের কবিতা দিছে প্রতিদান। আসলে মূলত তোমাদের মূল উদ্দেশ্য থাকে 12টা কবিতা যাতে 12টা ক্যাটাগরি হয়, 12টা থেকে তুমি 12টা নতুন নতুন লেসন যাতে পাও, 12টা ধরন যাতে হয়। তাহলে পদ্মা কবিতাটা কোন ধরনের? একটা সনেট, যাতে সনেট সম্পর্কে স্টুডেন্ট আইডিয়াটা পায়। এই জন্য সনেট কবিতাটা কেমন হয়, যেটা তোমরা ক্লাস 8 এবং 9 থেকে পড়ে আসতেছো। ঠিক আছে? কপোতাক্ষ নদ, তুমি যে মাইকেল মধুসূদনের কবিতা পড়েছো। সনেট হচ্ছে এরকম, প্রথম থেকে 8 লাইন, তারপর থাকে হচ্ছে 6 লাইন। প্রথম 8 লাইন থাকে হচ্ছে ভাবের অবতারণা, আর পরবর্তী 6 লাইনে থাকে এই ভাবটার পরিণতিটা কি। তো আমাদের এই পদ্মা কবিতাটার প্রথম 8 লাইনে আমরা দেখি ভাবের অবতারণা, পদ্মা নদী কি, পদ্মা নদী কে ভয় পাচ্ছে, পদ্মা নদী থেকে কি কি হচ্ছে, পদ্মা নদী কি কি করে, আর লাস্টে পরিণতি দেখি, এটার ফলে ঘর দুয়ার ভেঙে ধরে নিয়ে যায়, তারপর আবার সেখান থেকে অনেক ফসল হয়,
ঠিক আছে, অর্থাৎ ধ্বংস এবং সৃষ্টির দুই পরিণতিটাই এই কবিতার মধ্যে দেখতে পাই। তো কবিতার একটা অন্তমিলের প্যাটার্ন আছে। তোমরা দেখো লাইট জ্বলে, লাইটের মধ্যে দেখবে যে বা মিউজিক বাজায়, এটা কিন্তু প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? দেখো লাইটটা হচ্ছে জ্বলতেছে নিপতেছে, জ্বলতেছে নিপতেছে, কিংবা জ্বলতেছে নিপতেছে, জ্বলতেছে নিপতেছে। তো ছন্দের একটা প্যাটার্ন রয়েছে। তো এই পদ্ম কবিতার ছন্দের প্যাটার্নটা হচ্ছে এই যে এরকম ক খ ক, যে মাঝখানে যে খটা সেটা দিয়ে পরেরটা শুরু হয়েছে খ গ খ, আবার এই মাঝখানে যেটা সেটা দিয়ে তার পরেরটা শুরু হয়েছে, তার মাঝখানে একটা নতুন কিছু এসেছে, নতুনের দিয়ে আবার পরেরটা শুরু হয়েছে, এমন করে করে গিয়েছে। যদি সহজ করে বলি, যেমন মনে করো কবিতার শেষে আছে তোমাকে দেখে ভয় পেয়েছে দুর্দ্বন্দ্ব হারমাত, তারপর হচ্ছে দেখো বেশ খুব সমুদ্রের স্বাদ, তারপর আছে হচ্ছে প্রচুর, ঠিক আছে, তারপর আছে হারমাত। এখন ক খ ক মানেটা কি? এ দেখো স্বাদ এবং হারমাত দুইটাকে বলা হলো ক। এখন মাঝখানে প্রচুর, দয়ের সাথে কি মিলেছে? মিলে নাই, তাহলে এই ছন্দের নাম দিলাম হচ্ছে খ। ঠিক পরের ছন্দে দেখো শুরু হয়েছে প্রচুরের পরে কি শস্য বলা সম্ভার। হ্যাঁ, এই যে দেখো র দিয়ে শুরু হয়েছে প্রচুর, ঠিক আছে, আবার এটাও র দিয়ে, মাঝখানে আবার একটা নতুন ফসল ল দিয়ে, তার মানে এটাকে আমরা গ ছন্দ বলতে পারি। অর্থাৎ প্রথম লাইন আর লাস্ট লাইন হচ্ছে একরকম, মাঝখানে একটা নতুন কিছু, মাঝখানে নতুন কিছুটাই আবার পরের দুই লাইন একরকম, মাঝখানে নতুন কিছু, মাঝখানে নতুন যেটা সেটাতে পরের দুই লাইন, মাঝখানে একটা নতুন বর্ণ, মানে অর্থাৎ নতুন ছন্দ। এইভাবে করে কবিতাটাকে সাজানো হয়েছে। তুমি এই বিষয়টা খুব সহজে বুঝতে পারবা, খুব কঠিন তোমার জন্য হবে না। তো বুঝতে পারলাম আমাদের ছন্দগুলো আমরা এইভাবে করে পড়ে ফেলতে পারবো। এরপর যদি পদ্মা কবিতার মূল থিমটা দেখি, এটা দ্বৈত সত্তা। এই যে দেখো এর পাশে আমার এই পাশে ভয়ঙ্কর রূপ, এই পাশে হচ্ছে আশীর্বাদ রূপ। ভয়ঙ্কর রূপ কি হয়? নদী সবকিছু ভেঙ্গে চুরে সাজানো বাগানকে জীবনের সবকিছু তছনছ করে দেয়। ঠিক এই তছনছ করার অংশটাই আরেক পারে ভেসে ওঠে, জেগে ওঠে, আর সেখানেই দেখা যায় স্বর্ণের মতন সোনালী ফসল।